শুনবেন আজকের কাহিনী বিচার। তার আগে দু একটি কথা আপনাদের বলে রাখি। আজকের এই গল্পটি কণ্ঠ ছাড়ো জোরে 2025 অডিও স্টোরি ফেস্টিভ্যালের নমিনেশনে প্রত্যেকটি অডিও স্টোরি ক্যাটাগরিতে স্থান পেয়েছিল এবং আনুষ্ঠানিক পুরস্কার বিতরণীতে প্রশংসাপত্রও অর্জন করেছিল। গল্পটি 2026-এর বইমেলায় বই আকারে আসার পর প্রকাশনীর বেস্ট সেলিং বইগুলির মধ্যে এই বইটি ছিল অন্যতম। এছাড়াও এই সময় সংবাদ মাধ্যম বইটির ওপর একটি কভারেজ করেছেন। বইটি সংগ্রহ করতে এবং আরও বিশদ জানতে আমাদের ডেসক্রিপশন বক্স চেক করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসার জন্য সমস্ত শ্রোতা বন্ধু ও পাঠকদের আমরা জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। তাহলে শুরু করা যাক। আমি ধরণী। কেউ বলে মাটি, কেউ বলে বসুন্ধরা। এই প্রকৃতি কিংবা সভ্যতার বুকে ঘটে যাওয়া নানা ঘটনা, অপরাধ, আবিষ্কার, সৃষ্টি, সাহিত্যের প্রত্যক্ষদর্শী। আমাকে সবাই দেখতে পায়, শুনতে পায় না, স্পর্শ করতে পারে কিন্তু অনুভব করতে পারে না। কিন্তু আমি সব দেখি। আমি হাসি, আমি কাঁদি, আমি চিৎকার করি, আমি দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাই। ওরা বোঝে না, ওরা বুঝতে চায় না। যখন আমার কোলের সন্তানরা সৃষ্টিতে মত্ত, আবিষ্কারের পর আবিষ্কার করে চলেছে, তখন আমার আনন্দের উৎফুল্লতা আর ধরে না। আর যখন সেই সন্তানরা অনাচার, অবিচার, ধ্বংসের লীলায় মত্ত, তখনই আমার আর্তনাদ কেউ শুনতে পারে না। ওরা শুনতে পারে না। আমি চিৎকার করতে থাকি বিচারের আশায়। বিচার বেবাক হয়ে পড়ে থাকে অসমাপ্ত অন্ধ আইনের পাতায়। আজ আমার উপর দিয়ে হওয়া এক অন্যায়ের কাহিনী শোনাবো। সবাই এই মায়ের জন্য চিৎকার করে বলে উঠুন, বিচার চাই, বিচার চাই। We want justice. We demand justice. We want justice. We demand justice. এই ধরনী আমাদের মা, আর মায়ের রূপ আমাদের সমাজের নারী শক্তি। কিন্তু আমাদের এই সমাজে কিছু নিকৃষ্ট মানুষ তাদের ক্রমাগতই অমর্যাদা করে, অত্যাচার করে, লাঞ্ছিত করে, অবহেলা করে। কিন্তু অনেক ক্ষেত্রে এই নারী নিজেদের প্রাপ্য বিচার আদায় করে নেয় নিজেদের মতো করে। কিভাবে জানেন? জানতে হলে শুনুন কাহিনী মহল অরিজিনালসের আজকের বিশেষ নিবেদন। লেখিকা সায়ন্তিকা বেথুনিয়ান মজুমদার রচিত ফিউশন ফেস্ট 2025 কণ্ঠ ছাড়ো জোরে অডিও স্টোরি ফেস্টিভ্যালে মনোনীত কাহিনী বিচার। আমরা এই কাহিনী উৎসর্গ করি আমাদের সমাজের সেই সব নারীদের যারা প্রতিনিয়ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতাদের জন্য নির্মিত। তাহলে শুনতে থাকুন আজকের কাহিনী বিচার, দ্য জাস্টিস।
পুলিশ কাকু, ও পুলিশ কাকু, আমার মাকে এনে দাও না গো। পুলিশ কাকু, ও পুলিশ কাকু, আমার মাকে এনে দাও না গো। সকালবেলায় আনন্দপুর থানার নতুন ওসি পলাশবাবু ঘুমাচ্ছিলেন নাক ডেকে। খুব বেশি বয়স না, ওই বছর 40-এর কোঠায়। ঘুম ভাঙল এক অদ্ভুত স্বপ্নে। ঘুম থেকে উঠেই বলতে লাগলেন, সত্যি কি বসুন্ধরা এসেছিল? সত্যি কি এই বাচ্চা মেয়েটা মাটি? কে এই বাচ্চা মেয়েটা? আর আর বসুন্ধরাই বা কেমন আছে? এতদিন পর আমার স্বপ্নে এরা এলো কেন? কেন কেন? হাতের সামনে ছিল জলের বোতল। পলাশবাবু জল খেলেন। ঘড়িতে দেখলেন সকাল 5টা। সবে মাত্র তন্দ্রা এসেছে পলাশবাবুর। আবার সেই স্বপ্ন। পুলিশ কাকু, ও পুলিশ কাকু, আমার মাকে এনে দাও না গো। একটা বাচ্চা মেয়ে, বয়স 10 বছর হবে। পুলিশ কাকু, আমার মাকে এনে দাও না গো। হঠাৎ পলাশবাবু দেখলেন তার সমবয়সী এক মহিলা এসে দাঁড়িয়েছে বাচ্চা মেয়েটির পিছনে। পলাশ, তুমি তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দিতে চেয়েছিলে। আজ তো আমি সারা পৃথিবী থেকে সরে গেলাম। মাটিকে ভালো রাখার দায়িত্ব এখন তোমার। এর পরের লড়াইটা তোমার। হঠাৎ করে আবার ধরফর করে উঠল পলাশবাবু। দর দর করে ঘামছে সে। ঘড়ির কাঁটা তখন বলছে 6:30। এ কি বারবার করে মাটি আর বসুন্ধরাকে কেন? নতুন জায়গা বলে? না না, ওদের সাথে এই জায়গার কোনো সম্পর্ক আছে? এ কি সম্ভব? সম্ভব কি? পলাশবাবু আবারও ঢক ঢক করে জল খেয়ে জলের জাগটা পড়ার টেবিলের ওপর রেখে উঠে পড়ল। থানায় 8টায় জয়েন করতে হবে। বড় বাবু বলে কথা। নতুন পোস্টিং, নতুন জায়গা আনন্দপুর। তাড়াতাড়ি করে মুখ ধুয়ে ভালো করে শাওয়ার খুলে স্নান করল। বারবার যেন হ্যালোসিনেট হতে থাকলো সেই কথাগুলো আর সেই দুটো মুখ। পুলিশ কাকু, আজ তো আমি সারা পৃথিবী থেকে সরে গেলাম। ও পুলিশ কাকু, মাটিকে ভালো রাখার দায়িত্ব তোমার। আমার মাকে এনে দাও না গো। এর পরের লড়াইটা তোমার। আর পারছে না পলাশবাবু। শাওয়ারের নিচে মাথার চুল ধরে বসে পড়ল। চিৎকার করে বলতে লাগলো, কেন 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 এমন কেন হচ্ছে? মাটি, মা আমার, কোথায় তুই? প্রথম দিন আর নতুন জায়গায় পোস্টিং, আরে সব কি হচ্ছে আমার সাথে? কি? পলাশবাবু অল্প বয়সে প্রেমে পড়ে বিয়ে করে বসুন্ধরাকে। মাটি তখন 1 বছর কয়েক মাস। অন্য মহিলার নেশার মাদকতা হাতছানি দেয় পলাশবাবুকে। না, পলাশবাবু যদিও আর বিয়ে করেননি। পুলিশের চাকরিটা পাবার পরেই বসুন্ধরাকে ছেড়ে চলে আসেন। বলতে গেলে কষ্টের সময় যে পাশে ছিল, সুখের সময় তাকে জীবন থেকে মুছে দেন উনি।
স্নান সেরে পুলিশের ড্রেসটা পরে বাইক বের করে বাইকে উঠে বসে স্টার্ট দেয়। কিছু দূর যাওয়ার পর আনন্দপুরে একটা চা আর কচুরির দোকানে বাইক থামায়। কিরে, এক প্লেট কচুরির দাম কত? 4টে 20 টাকা স্যার। 6 পিস দে, গরম গরম কচুরি, সাথে আলুর দম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। ঠিক আছে স্যার, 5 মিনিটে দিচ্ছি। কচুরির পাশে সিগারেটের দোকান থেকে পলাশ একটা ডানহিল নিয়ে সিগারেটটা ধরালো। বুক পকেট থেকে সানগ্লাসটা বের করে চশমাটা পরে নিল। সিগারেট প্রায় আধখানা শেষ হয়ে এসেছে এমন সময় কচুরি বিক্রেতা হাঁক পেরে বলল, স্যার, কচুরি রেডি। চটপট কচুরি খাওয়া শেষ করে আবার অর্ধেক খাওয়া সিগারেটটা ধরালো। দুজনকে টাকা মিটিয়ে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সিগারেট টানতে টানতে রাতে দেখা সেই স্বপ্নটা ভাবতে লাগলো। বারবার যেন ওই ছবিগুলোই রিফ্লেক্ট হতে থাকলো মাথায়। পুলিশ কাকু, আজ তো আমি সারা পৃথিবী থেকে সরে গেলাম। আমার মাকে এনে দাও না গো। এর পরের লড়াইটা তোমার। ইন্সপেক্টর পলাশ, সহজে এইভাবে তোমায় তো কাবু হওয়া মানায় না। না, কিছু হয়নি রাতে, কিচ্ছু না, সব ঠিকঠাক, সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে। এই কথাগুলো ভাবছিল, হঠাৎই একটা কুকুর ওর দিকে তাকিয়ে জোরে জোরে ডাকতে শুরু করলো। চটপট কয়েক টানে শেষ করলেন সিগারেটটা। তাড়াতাড়ি অফিস জয়েন করতে হবে। বাইকে স্টার্ট দিয়ে থানার দিকে রওনা হয়ে গেলেন। কুকুরটাও পিছনে ডাকতে ডাকতে কিছুটা পথ ছুটে এলো বাইকের। পলাশকে দেখেই অন্য সব পুলিশরা স্যালিউট করে। গুড মর্নিং। কি খবর চারিদিকের? মুকাম্ব বাবু নামের এক পুলিশ বলে ওঠে, খুব ভালো খবর স্যার, খুব ভালো খবর। আমরা সবাই খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আর চা খাবেন নাকি কফি খাবেন স্যার? ইডিয়েট, আমি কুশল বিনিময় করার কথা বলিনি, আমি বলেছি চারিদিকের পরিবেশের কথা। মানে এই আনন্দপুর কতটা আনন্দে ভরপুর তার কুশল জানতে চাইছি। পলাশের আগের পোস্টিং ছিল বোলপুর। ওখানে গুন্ডারা পলাশের নাম শুনলে টেয়াফু করতে সাহস পেত না। পলাশের বাইকের আওয়াজ হোক কিংবা পলাশ আসছে শুনলে জুয়া সাতটা উঠিয়ে ল্যাজ গুটিয়ে দে দৌড়। ফলত ওখানের ক্রিমিনালদের পিছন দিয়ে পালাতো। পলাশের নাম শুনলে প্যান্টের পিছন হলুদ আর সামনে ভিজে যেত। এতে সেখান থেকে কোনো বেনিফিট করতে পারছিল না অপরাধী চক্র। তাই পলাশকে ট্রান্সফার হয়ে আসতে হলো আনন্দপুরে। এখানে নাকি ক্রাইম হয় না তেমন। এমন সময় মুকাম্ব আবার কফি নিয়ে এসে বলল, স্যার, আপনার জন্য কফি। আচ্ছা স্যার, আপনি কিভাবে জানলেন যে আমার নাম মুকাম্ব? তুমি কি চাকরিটা সুপারিশে পেয়েছো দাদা মামা কাকাকে ধরে? হ্যাঁ, কেন স্যার? বুকের ব্যাচে কি তোমার শ্বশুরের নাম লেগে আছে? ও, এত তাড়াতাড়ি লক্ষ্য করলেন স্যার? পুলিশের লক্ষ্যটা কেমন হওয়া উচিত তুমি সেটা না জেনেই পুলিশের চাকরি করছো? বাহ স্যার, আপনি সত্যি ব্রিলিয়ান্ট। আর ওই কি বলছিলেন না, আনন্দপুর আনন্দে কতটা ভরপুর নাকি? হ্যাঁ, তো বলো আনন্দপুরের কি অবস্থা? সত্যি বলছি স্যার, এখানে ক্রাইমের পর সব তথ্য লোপাট হয়ে যায়। পুলিশের নাগালে আর কিছুই থাকে না। মানে একটু বুঝিয়ে বলো তো। হ্যাঁ স্যার, আনন্দপুর আনন্দে একেবারে ভরপুর। ক্রাইম যারা করে তারা দিব্যি আছে, আর যাদের সাথে ক্রাইম হয় তাদের কষ্টের খবর কেউই রাখে না। আর পুলিশ শুধু থানায় আসে, সই করে, চা সিগারেট খায়, আড্ডা মারে আর চলে যায়। আর ঘুষের কারবারটা কেমন?
ওই মাসে মাসে পঞ্চায়েত এমএলএ এমপির তরফ থেকে মোটা অঙ্কের কাঁচা টাকা আসে, তবে সবার নামে ভাগাভাগি হয়ে যায়। মাসে 5-6 লাখ মতো যায় সবার পকেটে। বুঝলাম। দেখো, আমি কিন্তু একটু অন্যরকম। এখানে অন্যরকম হলে আপনি মার্ডার হয়ে যাবেন তো। পুলিশে যখন ঢুকেছিলে জীবনের বাজি নিয়েই ঢুকেছিলে, পাবলিককে সার্ভিস দেবে বলে জয়েন করেছিলে, কি তাই তো? মরতে যখন এতই ভয়, কেন এসেছিলে মরতে পুলিশে? স্যার, এবার মনে হচ্ছে আনন্দপুর জায়গাটা পরিবর্তন হবে। চলো বেরিয়ে পড়ি। বাইরে বেরিয়ে একটা করে সিগারেট ফুঁকেই তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। ফ্রেশ হয়ে অন্য জামা কাপড় পরে গড়িয়াহাটে বেদুইনে বসবো। বাদবাকি কথা ওখানেই হবে। কালিকাপুরে অভিষিক্তার ওখানে ঘর ভাড়া নিয়েছে পলাশ। দুজনে রুমে ঢুকে ফ্রেশ হয়ে সিভিল ড্রেসে বেরিয়ে পড়ল গড়িয়াহাটের দিকে। তখন ঘড়ি বলছে বিকেল 4টে। 4:30-র মধ্যে বেদুইনে ঢুকে পড়ল ওরা। ফার্স্ট ফ্লোরে উঠে একটা সুন্দর বসার জায়গা বেছে নিল। মুকাম্ব, দেখো তো কি খাবে, দেখো। 2টো চিকেন শোয়ারমা রোল। ব্যাস, আর কিছু না? আরে না না স্যার, ট্রিট তো আপনি দিচ্ছেন। আর যদি নিজের টাকায় খেতে তাহলে? তাহলে একটাই। সরি স্যার, মানে দুটোই। থাক, আর কিছু বলতে হবে না, বুঝে গেছি। ওয়েটার! ইয়েস স্যার। শুনুন, 2টো চিকেন শোয়ারমা রোল, একটা মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন, একটা মিক্সড চাউমিন আর চিলি চিকেন, ঠিক আছে? ওকে স্যার। এখানে কি একটা কথা আমায় বলবেন বলছিলেন? বলছি, বিয়ে হয়েছে নাকি? সে সুযোগ আর হলো কই স্যার। পলাশ একটু অন্যমনস্ক হয়ে পড়ে। আবার রাতের স্বপ্ন ওকে নাড়া দেয়। আমি বিয়ে করেছিলাম মুকাম্ব। আমার কাছে তখন নারী মানে পণ্য। যখন আমার কিচ্ছু ছিল না, সেই সময় তাল মিলিয়ে আমার জন্য লড়েছিল আমার বসুন্ধরা। এই চাকরির কল লেটার আসার অপেক্ষায় ছিলাম আমি তখন। তারপর চাকরি হলো, অন্য নারীর প্রতি আসক্ত হয়ে তাকে ছেড়ে চলে যাই। খোঁজ নেওয়া হয়নি আর কোনোদিনও। আসলে কি জানো, আমরা পুরুষরা মহিলাদের পণ্য ভাবি, শুধুমাত্র শরীর সর্বস্ব। আমরা হলাম অমানুষের জাত। যাকে তাড়াতাড়ি খাও, বাড়ি ফিরতে হবে। আজ রাতটা আপনার সঙ্গে আপনার বাড়িতে থাকতে পারি স্যার? আসলে এই থানায় ঘুষ, মোটা অঙ্ক টাকা গুনে পকেটে পুরে বাড়ি, ভাল লাগে না জীবনটা। কেউ আপন নয় স্যার, ওই থানায় কেউ আপন নয়। আপনি আপনি এই একদিনে বড্ড আপন হয়ে গেলেন। আসলে ইন্সপেক্টর পলাশের জহুরির চোখ। তোমাকে চিনতে আমি ভুল করিনি। আমার সাথে সত্যের পথে হাঁটবে মুকাম্ব? বলো, হাঁটবে? স্যার, এই সময় দাঁড়িয়ে খুব কঠিন, তাও চেষ্টা করতে পারি। মরবো তো একবারই, বারবার তো না। কে 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 তুমি কে? আমায় চিনতে পারছো না? আমি বসুন্ধরা। কে? বসুন্ধরা? আমি ধরণী, আমি বসুন্ধরা, আমি মাটি। সেই 10 বছর আগে সদ্য জন্মানো মেয়ে আর আমাকে রেখে চলে গিয়েছিলে। আমি তো পৃথিবীতেই আর নেই এখন। আর আমাদের মেয়ে, সেও ভালো নেই। ওই দেখো, মাটি আসছে, তোমার মেয়ে আসছে। পুলিশ কাকু, ও পুলিশ কাকু। না, তোমাকে চেনে না ও। আমার পরিচয় দিতে ঘৃণা করেছে যে তুমি ওর বাবা। কিন্তু আজ আমি নিরুপায়, তাই তোমার কাছে আমাকে আসতে হচ্ছে। ওই দেখো, মাটি তোমাকে কিছু বলবে। পুলিশ কাকু,
প্লিজ কাকু, আমার মাকে এনে দাও না গো। কি করবে বলো? বলতে পারবে যে তুমি ওর বাবা? বলতে পারবে বলো? তোমাকে এই আনন্দপুরে এনেছি আমি, আমার আত্মা এনেছে। শাসক প্রশাসক তো নিমিত্ত মাত্র, খেল তো আমি খেলেছি। বাদ বাকি অপরাধের বিচার পাইয়ে দিতেই হবে তোমায়, নয়তো তোমার পাপস্খলন হবে না। খুব তাড়াতাড়ি তুমি তোমার মেয়েকে দেখতে পাবে এই আনন্দপুরে। মাটি! স্যার কি হলো? এই নিন এই নিন স্যার, জল খান। হ্যাঁ হ্যাঁ, কিছু নয় মুকাম্ব, কিছু না। ওই একটা দুঃস্বপ্ন। আচ্ছা আচ্ছা, এই আনন্দপুরে মাটি নামে কোনো বাচ্চা মেয়ে আছে? না স্যার, তা তো জানি না। সকালে উঠে খোঁজ লাগাবি, ঠিক আছে? কেন স্যার, কি হয়েছে? মেয়েটির বয়স 10 বছর হবে, আর তার মা হারিয়ে গেছে। আপনি কি করে জানলেন স্যার? থানায় তো এই রকম কোনো কেস রেকর্ড হয়েছে বলে আমি জানি না। গত রাতে, আজ রাতে, 2 রাতেই একই স্বপ্ন। পুলিশ কাকু, মাকে এনে দাও। এমন যদি কেউ সত্যিই থাকে, আমাদের পরবর্তী মিশন হবে তার মাকে খুঁজে বার করা। মুকাম্ব শুনে একটু চমকে ওঠে, তারপর স্বাভাবিকভাবেই বলে, আপনি না স্যার পারেনও বটে। স্বপ্নে কি না কি দেখেছেন, আপনি এখন ঘুমান। মুকাম্ব, তোর কাজ খুঁজে দেওয়া, ব্যাস। বাদবাকিটা আমি বুঝবো। ইয়ে স্যার, আচ্ছা মেয়েটার বাবার নাম মানে? পলাশের চোখের দৃষ্টি আর মুখের কঠিন ভাব দেখে আর কিছু উচ্চবাচ্য করল না মুকাম্ব। সকালবেলা পলাশ উঠে পড়ল ঘুম থেকে। পরপর 2 রাতের স্বপ্ন ওকে খুব হন্ট করছে। সিগারেটের প্যাকেট আর লাইটারটা নিয়ে ও গেল বারান্দায়, একটা সিগারেট ধরালো, আবার ডুবে গেল ওই ভাবনায়। সেই স্বপ্ন মনে মনে ভাবতে লাগলো, কেন 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 অন্য মেয়ে লালসায় বুধ হয়ে কেন আমি বসুন্ধরার মাটিকে ছেড়ে চলে এলাম? না 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 না, আমি পুলিশ ইন্সপেক্টর হওয়ার যোগ্য নই আমি যোগ্য। স্বপ্নগুলো আবার রিফ্লেক্ট হতে থাকছে পলাশের মস্তিষ্কে। সিগারেটটা মুখে নিয়ে জোরে জোরে টানছে। স্যার ঠিক আছেন তো? এমন সময় মুকাম্ব ঘুম থেকে উঠে সোজা বারান্দায় হানা দিল। একদম। তোর ডিউটিটা মনে আছে তো? তোকে কি কাজ দিয়েছি? হ্যাঁ স্যার, আজই আনন্দপুরে জায়গায় জায়গায় পোস্টার ফেলবো। মাটি নামে বছর 10-এর বাচ্চা যদি থাকে তাকে আনন্দপুর থানায় মুকাম্ব কুমার আর পলাশ মজুমদারের কাছে নিয়ে আসুন, নয়তো এই নম্বরে যোগাযোগ করুন। আর তাতে আমার নম্বরটা দেওয়া থাকবে। গ্রেট আইডিয়া মুকাম্ব কুমার, গ্রেট আইডিয়া। আমার ল্যাপটপটা নিয়ে বসে 30 মিনিটের মধ্যে এমন একটা পোস্টার বানিয়ে ফেলতে পারবি? ইয়েস স্যার। তাহলে তুই ব্যাপারটা ঝটপট বানিয়ে ফেল, আমি ফ্রেশ হয়ে স্নানটা সেরে আসি। এই বলে পলাশ ল্যাপটপ খুলে দিল মুকাম্বকে। মুকাম্ব ফ্রেশ হয়ে একটা সিগারেট ধরিয়ে একটা পোস্টার বানাতে বসলো। পলাশও ফ্রেশ হতে গেল। পলাশ স্নান সেরে বেরিয়ে দেখলো মুকাম্ব কাজ শেষ করে রেখেছে। দুজনে ইউনিফর্ম পরে রেডি হয়ে ল্যাপটপ ব্যাগটা পিঠে নিয়ে বেরিয়ে পড়ল অফিসের দিকে। বাইকে স্টার্ট দিল। যেতে যেতে পলাশ মুকাম্বকে বলল, মুকাম্ব, আনন্দপুর থেকে কচুরি নিয়ে ব্রেকফাস্টটা সেরে নেবো, ঠিক আছে?
আর দুপুরে তোর আমার জন্য ডিম ভাজা আর পাউরুটি প্যাক করে নিয়েছি। স্যার কচুরি কি আপনি খাওয়াচ্ছেন? না হ্যাঁ মুকাম্ব কুমার, সকালের ব্রেকফাস্টটা তোমার পকেট থেকে খসাতে হবে। এমন সময় কচুরির দোকানের সামনে গাড়ি থামালো পলাশ। মোকাম্ব অর্ডার দিল, এই 2 প্লেট কচুরি আর আলুর দম, সাথে 2 কাঁচা লঙ্কার পেঁয়াজ দিস, আর 2 চা আর 2 ফ্লেক। ফ্লেক নয়, 2 ডানহিল। স্যার তোকে দিতে হবে না, আমি দিয়ে দেবো। ওরা সবে একটা করে কচুরি খেয়ে আরেকটা কচুরি খাচ্ছে, এমন সময় আগের দিনের সেই কুকুরটা আবার ওদের কাছে এসে তারও স্বরে চেঁচাতে লাগলো। মুকাম্বু আচমকা এই ডাক শুনে একটু ঘাবড়ে পিছিয়ে গেল। পলাশ না নড়লেও বেশ অবাক হয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করতে লাগলো। এমন সময় একটা বাচ্চা মেয়ে কুকুরটার কাছে দৌড়ে এসে ওর গলা জড়িয়ে ধরলো, যেন শান্ত করতে চাইছে ওকে। মেয়েটিকে দেখে মনে হয় ঠিক মতো খাওয়া জোটে না, কেমন যেন পাগল পাগল ভাব। কুকুরটা পুলিশকে দেখে কেমন যেন পাগল হয়ে উঠেছে, অদ্ভুতভাবে ডাকছে, যেন অনেক কিছু বলতে চায়। পলাশ দ্বিতীয় কচুরির শেষটা মুখে পুরে লঙ্কা আর পেঁয়াজে একটা বড় কামড় লাগিয়ে অবাক হয়ে দেখতে লাগলো। এর মধ্যেই মুকাম্ব খাওয়া শেষ করে পলাশকে বলল, স্যার কি হলো? ওই পাগলিটার দিকে কি দেখছেন? আচ্ছা স্যার, একটা অদ্ভুত ব্যাপার জানেন তো, ওই পাগলিটার কুকুর পুলিশ দেখলেই এমন বিশ্রীভাবে ডাকে। পলাশ আবার ঘুরে চলে গেছে। আবার ওর মাথায় বাচ্চা মেয়েটার চিৎকার রিফ্লেক্ট করছে। পুলিশ কাকু, ও পুলিশ কাকু, আমার মাকে এনে দাও না গো। সেই স্বপ্ন, সেই অস্থিরতা। পলাশ স্বপ্নের মাটির মুখের সাথে এই মেয়েটার মুখের মিল খুঁজে চলেছে একভাবে, কিন্তু মুখের মিল কোথায়? নেই তো। তবুও কেমন যেন প্রচন্ড চেনা। হঠাৎই মুকাম্ব আবার ডেকে ওঠে। স্যার স্যার পলাশের সম্বিত ফেরে না। কোনো এক অদ্ভুত আকর্ষণ যেন ওকে টেনে নিয়ে যায় ওই মেয়েটির কাছে। গিয়ে একটা ঘোরের মধ্যেই যেন মেয়েটিকে জিজ্ঞেস করে ওঠে, মা, তুমি তুমি কিছু খেয়েছো? মেয়েটি একইভাবে মাথা চুলকাতে চুলকাতে সারল্য মিশ্রিত এক অদ্ভুত হাসিতে বুঝিয়ে দেয় কিছু খায়নি, সে খেতে চায়। এমন সময় মুকাম্ব একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে ওদের কাছে এসে পড়ে। পলাশ মেয়েটির হাতে বাকি 2 কচুরি আর আলুর দমের বাটিটা বাড়িয়ে দেয়। হঠাৎই মুকাম্ব হাত টেনে বলে ওঠে, স্যার কি করছেন আপনি? আপনি রাস্তায় বসে পড়েছেন স্যার, ও একটা পাগলি। পলাশ অত্যন্ত বাজে রকম রেগে গিয়ে চিৎকার করে ওঠে মুকাম্বের ওপর। মুকাম্ব, কিপ ইউর মাউথ শাট, জাস্ট শাট আপ। টাকাটা আমি মেটাবো, চল দোকানে। স্যার স্যার আপনাকে ওই জন্য বলিনি, জাস্ট দেখুন পাবলিক আপনাকে কিভাবে দেখছে, আমার খারাপ লাগছে স্যার। ভুলে যাস না মুকাম্ব, আমরা পাবলিক সার্ভেন্ট। পাবলিককে সার্ভিস দেওয়াটাই আমাদের ডিউটি। আজ যদিও পাগলি হয়েও থাকে, তার জন্য সমাজ কতটা দায়ী, ওর পরিস্থিতি কতটা দায়ী তুই জানিস, আমি জানি, আমরা কেউ জানি না, কেউ না। এই রকম মানুষদের রেসপন্সিবিলিটি নিয়েছি কোনোদিনও? তুই নিয়েছিস? আমি নিয়েছি? না, নিইনি কোনোদিনও, কোনোদিনে নিইনি। তাই আজ সময় হয়েছে দায়িত্ব নেওয়ার। ইয়েস, দিস ইজ দ্য রাইট টাইম। শোন, তুই কি আমার সাথে থাকতে চাস? যদি নাও থাকিস সাথে, আমি একাই লড়ে যাব। আর যদি থাকিস সঙ্গে, তো উপকার হবে একটু, ব্যাস এইটুকুই। হ্যাঁ স্যার, সাথে থাকবো। ইতিমধ্যেই বাচ্চাটির খাওয়া শেষ হয়ে এসেছে। মুকাম্ব ওর কুকুরের জন্য কিছু পার্লেজি বিস্কিট এনে দিল। পলাশ মুকাম্বকে বলল, মুকাম্ব, তুই অ্যাম্বুলেন্সকে খবর দে, মেয়েটির চিকিৎসার দরকার। কেন স্যার? ও, আবার তোর উদ্গান্ডুর মতো প্রশ্ন।
তোর কি একটুও পুলিশি অবজারভেশন নেই? হ্যাঁ, কুকুরটা মেয়েটাকে আগলে রেখেছে, মেয়েটাকে কোথাও নিয়ে যেতে দেবে না ও। কুকুরটা হচ্ছে ওর পোষা। আজ মেয়েটা যে ট্রমা থেকে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে সেটা বুঝতে পারছিস না? ঠিক আছে স্যার, বুঝেছি। এই যে শীল, তুমি আমায় মেয়েটির বাড়ির দিকে নিয়ে চলো তো একবার, ওখানে কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। আর আমায় ওখানে নামিয়ে তুমি আমাদের থানার কুকুরটাকে একবার নিয়ে এসো। বাচ্চা মেয়েটি একমাত্র ওর কুকুরকে বোঝাতে পারবে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। ইনভেস্টিগেশনে ওদের বন্ধুত্বটা জরুরি। ইয়েস স্যার, বুঝেছি। হঠাৎ করেই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। বাচ্চা মেয়েটা পুলিশকে দেখে বলতে লাগলো, কাকু, ও কাকু, বলো না গো, তুমি জানো আমার মা কোথায়? আমি তো আমার মাকে খুঁজেই পাচ্ছি না। ও কাকু, কাকু, আমার মাকে এনে দাও না গো। জানো, আমার মা না হারিয়ে গেছে। এটা শুনেই পলাশ আবার যেন ঘোরে চলে গেল। আবার সেই রিফ্লেকশন। পুলিশ কাকু, ও পুলিশ কাকু, আমার মাকে এনে দাও না গো। এর পরের লড়াইটা তোমার। মুকাম্ব বুঝতে পারল পলাশের মানসিক অবস্থা। মুকাম্ব মেয়েটাকে আশ্বস্ত করে বলল, হ্যাঁ মা, সব ঠিক হয়ে যাবে। এই পুলিশ কাকুটি তো আছে, সব ঠিক হয়ে যাবে। দেখো, কাকু তোমার বাবার মতো। বাবার মতো কথাটা শুনে পলাশের চোখে জল এলো। ডুকরে কেঁদে উঠল পলাশ। বলল, হ্যাঁ রে মুকাম্ব, আজ আমি যদি মেয়ের সাথে থাকতাম মেয়েটা এতটা বড়ই হতো। মুকাম্বকে এদিকের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পলাশ শিলের গাড়িতে বসে রওনা দিল মেয়েটির বাড়ির উদ্দেশ্যে। বাচ্চা মেয়েটাকে গাড়ির পিছনের সিটে শুইয়ে দিল। পাশে ওর কুকুরটা নিজেই লাফিয়ে উঠে বসল। সোজা অ্যাম্বুলেন্স চলল মানসিক হাসপাতালের উদ্দেশ্যে। ডাক্তারবাবু, মেয়েটির শুধু স্মৃতিতে আছে যে ওর মা নেই। পুলিশ দেখলেই খুঁজে দিতে বলে। আপনি দয়া করে কিছু একটা করুন, বুঝলেন? যা লাগে আমি দেব, যত টাকা লাগে। ওর সুস্থ হওয়াটা খুবই জরুরি। আচ্ছা, আমি আবার বিকেলবেলা দেখা করতে আসবো। এখন তো 11টা বাজে। আমি বিকেল 4টে নাগাদ নয় আসবো। তখন আমাকে ওর রিপোর্টটা কেমন থাকে সেটা জানাবেন, ঠিক আছে? ঠিক আছে, চিন্তা করবেন না। পলাশ বেরিয়ে এসে শিলকে বলল, এই কুকুরটাকে নিয়ে আমাদের থানায় যেতে হবে। আর শিল, তুমি বাইক চালাতে পারো তো? হ্যাঁ স্যার। গুড। এই নাও চাবিটা, আমার বাইক নিয়ে চলে যাও থানায়। আমি একটু পরে আসছি। আর তোমার গাড়ির চাবিটা দিয়ে যাও তো। ওকে স্যার। বলে বেরিয়ে গেল শিল। পলাশ মুকাম্বকে বলল, মুকাম্ব, তুই মেয়েটার ছবিটা নিয়ে আয়। ডাক্তার কিছু বললে বলবি যে ইনভেস্টিগেশনে কাজে লাগবে। ইয়েস স্যার। মুকাম্ব ওর স্যারের কথা মতো ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করলো, ডাক্তারবাবু, মেয়েটার একটা ছবি তুলতে পারি? ইনভেস্টিগেশনের জন্য কাজে লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই। মুকাম্ব ছবি তুলে নিয়ে এলো। স্যার, ছবি তুলে এনেছি। আচ্ছা বেশ, চল থানায় গিয়ে আপাতত সইটা করি। তারপর ওদের দুটোর বন্ধুত্ব করানো থাকবে তোর কাজ, ঠিক আছে? তারপর ওখান থেকে আবার হাসপাতাল হয়ে আমার বাড়ি। এই বলে দুজন গাড়িতে উঠল। কুকুরটা এতক্ষণে একটু শান্ত হয়েছে। ওকেও গাড়িতে তুলে পলাশ গাড়ি স্টার্ট দিল। যেতে যেতে পলাশ মুকাম্বকে বলল, শোন মুকাম্ব, বলছি ঘুষের যে টাকাটা আমার নামে তুলবি সব ইনভেস্টিগেশনের জন্য কাজে লাগবে, ঠিক আছে? সরকার তো ইনভেস্টিগেশনের জন্য একটা টাকাও দেবে না। ওই এমএলএ এমপি পঞ্চায়েতের দেওয়া ঘুষের টাকাটাই ইনভেস্টিগেশনে কাজে লাগাবো। তোর কাজ তোকে আমি বুঝিয়ে দিয়েছি। মেয়েটার ছবি আমায় হোয়াটসঅ্যাপে পাঠাবি, ঠিক আছে? আমি একটা পোস্টার বানাবো, সারা আনন্দপুরে ছড়িয়ে দেবো। ওর মাকে পাওয়া যাচ্ছে না এবং ওকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে বা ওর মাকে আরও কেউ চিনতে পারলে তোর নম্বরে যোগাযোগ করতে বলবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। তোর কাজ থাকবে কে কি বলছে ওদের সাথে যোগাযোগ রাখা। যদি কেউ বলে তোকে ফোন করে যে ওই মেয়েটার নাম অমুক,
তুই জিজ্ঞাসা করবি আপনি কি চেনেন, কোনো ইনফরমেশন দিতে পারবেন মেয়েটার সম্পর্কে? মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তুই মেয়েটার বাবা হোস এই পরিচয়টা দিবি, মনে থাকবে তো? ইয়েস স্যার। এক এক দিন এক একটা পোশাক পরিবর্তন করবি, কখনো বেলুনওয়ালা, কখনো সবজিওয়ালা সেজে, কখনো ফলওয়ালা সেজে লোকের কাছে চিরুনি তল্লাশি করতে বেরোবি। আর তোর ফোনের রেকর্ডারটা অন রাখবি, মনে করে। ইয়েস স্যার। তোর জন্য ফলের দোকান, সবজির দোকান, বেলুন সব আমি ব্যবস্থা করে দেবো। মুকাম্ব, তোকে কিন্তু পারতেই হবে। মহিলাদের প্রতি এই আক্রমণ কেন মানবি বল? তুইও তো কোনো মায়ের সন্তান রে। একদিন আমরা মহিলাদের সঙ্গে গলা মিলিয়ে বলবো, উই ওয়ান্ট জাস্টিস। কি বলিস মুকাম্ব, পারবি না? হ্যাঁ স্যার, তাই হবে। পারবো স্যার, আমাকে পারতেই হবে। যেমন কথা তেমন কাজ। আনন্দপুরের বিভিন্ন জায়গায় পোস্টার পড়ল বিকেলের মধ্যে। পলাশ হাসপাতালে গিয়ে জানতে পারল মেয়েটার ওষুধে কাজ করেছে। ওর নাম মিনি। ডাক্তার এসে বলল, পলাশবাবু, বেশ কড়া ডোজের ওষুধ আর পর্যাপ্ত ঘুমের জন্য মিনি রেসপন্স করেছে। ওর সাথে কথা বলবেন, কেমন? হ্যাঁ বলবো, চলুন দেখি। পলাশ মিনিকে গিয়ে জিজ্ঞাসা করলো, মিনি, তোমার বাবা মা কোথায়? বাবাকে তো আমি কোনোদিন দেখিনি গো। আর আমার মা অনেক দিন হলো হারিয়ে গেছে। কেউ খুঁজে দেয় না মাকে। কোথায় হারিয়ে গেছে? একদিন টিউশন থেকে বাড়ি ফিরে দেখি মা বাড়িতে নেই। জানো, আমার বন্ধু কালুকে বললাম, কালু মা কোথায়? কালু না কেমন একটা ভয় পেয়ে গেল আর কেমন করে একটা কেঁদে উঠলো। আচ্ছা কাকু, কালু কোথায়? কালু আমার কাছে ভালো আছে। বিশ্বাস করি আমরা তোমার মাকে খুঁজে দিতে পারবো। সত্যি বলছো কাকু? না মাটি, সত্যি বলছি। পলাশ আবার বিভোর হয়ে গেল। মিনিকে মাটি বলে ফেলেছে ও। স্বপ্ন, তারপর মিনিকে দেখা, তারপর সকালে মিনির সারল্য মাখা হাসি, কচুরি খাওয়া। ওকে যেন ভালোবেসে কতদিন কেউ কিছু খাওয়ায়নি। আজ মিনির হয়ে উঠেছে ও। আর কালুরও। মাটি ওর জীবনে থাকলে তো মাটি এত বড়ই হতো। আজ মাটির খবর ও জানে না, তাই মিনিকে আঁকড়ে ধরতে চাইছে। হঠাৎ করেই মিনির সম্বিতে জ্ঞান ফিরল। কাকু, ও কাকু, কাকু, আমি এখানে কেন? মা, তুমি জ্বরে রাস্তায় পড়েছিলে, তাই তোমায় নিয়ে এসে আমি হাসপাতালে ভর্তি করেছি। বলেই মিনিকে জড়িয়ে ধরে মাটির জায়গা ভুলতে চায়। তুমি না খুব ভালো কাকু। তুমি একদম বিপুলের মতো না। বিপুলটাকে? ওই যে মুদির দোকানে সুকান্ত কাকুর ছেলে গো। ওর সঙ্গে না মায়ের প্রায় দিন ঝগড়া হতো। জানো, ওরা বলেছিল পুলিশকে বলে দেবে। ওদের সাথে নাকি পুলিশের অনেক ভাব। একদিন জানো, খুব ঝগড়া হলো। আর পরের দিন জানো, আমার মা হারিয়ে গেল। তোমার মায়ের নাম কি? বসুন্ধরা। নামটা শুনেই পলাশ আঁতকে ওঠে। তাহলে সত্যিই কি মিনি তার সন্তান? তাই এখানে আসার পর ওদের স্বপ্ন দেখছে পলাশ। মিনি কি ওর মাটি? হঠাৎ করে মিনি ডেকে উঠল। মিনির ডাকে সম্বিত ফিরল পলাশের। কাকু, ও কাকু, তুমি তো পুলিশ। তুমি আমার মাকে এনে দেবে গো। আচ্ছা, তোমার মা কি করতেন? কিভাবে তোমাদের পরিবার চলতো? মা ওই আনন্দপুর বাজারে সবজি বিক্রি করতো।
পলাশ আরো একবার যেন চমকে উঠল। বসুন্ধরা শেষে সবজি বিক্রি করত। চোখে জল এলো পলাশের। পলাশ ভাবতে লাগলো, কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক নয়, নিজের মেয়েকে বুকে আগলে রেখেছিল এইভাবে। আমি কি করেছি? আমি কি মানুষ ছিলাম তখন? চোয়াল শক্ত হয়ে উঠল পলাশের। তাহলে বাজারের সবাই চিনতো এদের, কিন্তু কেউ কিছু বলতে চায়নি, উল্টে কিছু ফালতু কথা বলল বাড়ির আশেপাশের লোকগুলো। কিন্তু কেন? ও কাকু, কাকু, ও কাকু। হঠাৎ মিনির ডাকে পলাশের আবার সম্বিত ফিরল। বলছি, তুমি আমার মাকে এনে দেবে গো, আর আমার বাবাকেও। হ্যাঁ, কি বললে মা? মা, আমি এনে দেবো, এনে দেবো। আচ্ছা, বলছি, তুমি আমাকে বাবা বলে ডাকবে? আমি তোমার বাবা হব। জানো, আমিও না আমার মেয়েকে হারিয়ে ফেলেছি। কথাটা শুনে এতদিন পর মিনি যেন একটা প্রাণ খুঁজে পেল। কোনো কিছু না ভেবে সরলতার সুরে বলে উঠল, আমি তোমার মেয়ে হব। তাহলে আজ আসি মা, আমাকে তো আর হাসপাতালে থাকতে দেবে না। আমি কাল সকালে অবশ্যই আসবো, কেমন? এই বলে পলাশ মিনির সাথে কতগুলো ছবি তুলল। পলাশ বেরিয়ে গেল অশ্রু সজল চোখে। বেরিয়ে এসে মুকাম্বকে ফোন করল। মুকাম্ব, মনে হয় এটাই আমাদের সেই মেয়ে। কি বলছেন স্যার? আরে দূর, আপনি বড়ই আবেগপ্রবণ, বুঝলেন কি না? এই 2 দিনে আপনাকে আমি বুঝে নিয়েছি। খুব ইম্পালসিভ লোক আপনি। মুকাম্ব, পুলিশ অফিসারকে রাফ অ্যান্ড টাফের মধ্যেও অনেক সময় আবেগপ্রবণ হতে হয়। আরে আমরা পাবলিককে আপন না ভাবলে তাদের জন্য কিভাবে সার্ভিস দেব বল? আপনি পারেনও বটে। বলি, মেয়েটা আছে কেমন? বলছি, এই মেয়েটা আর টার্ফি ভালো বন্ধু হয়ে গেছে। শোন, তোকে আর বেশি খাটনি করতে হবে না রে। মিনি অনেক কিছুই বলেছে। খুব বেশি দিন ওর এই অবস্থা নয়, তাই এক বেলার মধ্যেই ওষুধের অনেক কাজ করেছে। তোর কাজ সকাল থেকে শুরু হবে, এই রাতটা আমি কাজ করব। এই বলে ফোনটা কেটে বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ে পলাশ। থানায় ঢোকার আগে মিনির ছবিগুলো দেখিয়ে আনন্দপুরের প্রতিটা দোকানে দোকানে জিজ্ঞাসা করতে লাগলো। দাদা, বলছি, এই মেয়েটাকে চেনেন? কেউ বলল পাগলি, কেউ বলল চেনে না। দাদা, এই মেয়েটাকে চেনেন? ও তো পাগলি, ওই কুকুর টুকুর নিয়ে ঘোরে। দাদা, বলছি, এই মেয়েটাকে চেনেন? না দাদা, চিনি না। দাদা, এই মেয়েটাকে চেনেন? হ্যাঁ স্যার, ওর মা সবজি বিক্রি করত। ওর মা নিরুদ্দেশ হতেই ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। চিনি একে, নাম মিনি। আজ সকালে পুলিশ ওকে নিয়ে গেছে শুনেছি। হ্যাঁ, আমি আর আমার দল ওকে মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রেখেছি। কি যে বলি স্যার, আপনার মতো পুলিশ অফিসাররা আছে বলেই মিনি আর মিনির মা হয়তো বিচারের মুখ দেখবে। আচ্ছা, একটা কথা বলতে পারবেন? বলছি, ওর মায়ের সবজির দোকানটা কোথায় ছিল? সুকান্তের দোকানের পাশে। সুকান্তের দোকান? ওই যে সুকান্তের দোকান। এবারে চলুন ওর মায়ের দোকানটা দেখাই। স্যার, আরবানা থেকে রুবির দিকে আনন্দপুর ব্রিজের পাশে সবজি নিয়ে বসতো। পলাশ ওনাকে নামিয়ে 100 টাকা হাতে গুঁজে দিল। তারপর সোজা থানায় এসে হাঁক পারল। মুকাম্ব, মুকাম্ব। ইয়েস স্যার। শোন, কাল সকালে সবজিওয়ালার সাজে সবজি নিয়ে আনন্দপুর মাঠের পাশে তুই বসবি, ঠিক আছে? তোর ফোনে মিনির সাথে তোলা আমার কিছু ছবি তোকে পাঠিয়ে দিচ্ছি। ওখানকার ফল ফুলওয়ালাকে এইভাবে জিজ্ঞাসাবাদ করবি যেন মিনি হারিয়ে গেছে, ওর মা কোথায়, মিনিরা কোথায় থাকতো। হ্যাঁ, তোকে আজ বাড়ি যাওয়ার সময় আমি দেখিয়ে দিয়ে যাবো সবকিছু। সুকান্তের মুদি দোকানের পাশে একটু তফাতেই সবজি বিক্রি করতো ওর মা। সবজি বিক্রি বাটা করে ওখানকার সব কাজ মিটলে সুকান্তের দোকানে গিয়ে জিজ্ঞাসা করবি। আর তুই কি করবি শোন, বলে দিচ্ছি। সবজি বিক্রি বাটা হয়ে গেলে
ওই সুকান্তের দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করবি। কালকেই মিনিট ডিসচার্জ হবে, কিছু মেডিসিন দিয়েছে। আমি ভাবছি ওকে আমার লিগ্যাল মেয়ে করে নেব। সকালে ওকে হাসপাতাল থেকে আনতে যাব। আর হ্যাঁ, তোকে সবার বয়ান রেকর্ড রাখতে হবে। কাল সবাই সিভিল ড্রেসে থাকবো, বোঝা গেল? ঠিক আছে স্যার। কথা মতো সুকান্তের মুদি দোকান দেখিয়ে দিল পলাশ মুকাম্বকে। দেখিয়ে বাড়ি ফিরল দুজনে। আজ রাতে আর স্বপ্ন দেখল না পলাশ। ভোর 5টায় উঠে গেল ওরা। মুকাম্ব সবজিওয়ালার বেশে প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে মিনিকে আনতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পলাশ। দুজনেই কাজে লেগে পড়ল। মিনিকে ডিসচার্জ করে পলাশ নিয়ে এলো থানায়। কাকু, তোমার তো আজ পুলিশের ড্রেস নেই, তোমার কি আজকে ছুটি? আজকে যে তোমার মাকে খুঁজবো আর তোমার বাবা হব। তুমি আমার বাবা হবে? তাহলে মাকে খুঁজে পেলে তুমি আমার মাকে বিয়ে করবে বুঝি? আবার বিভোর হয়ে যায় পলাশ। বিয়ে তো করেই ছিলাম, তার যোগ্য মর্যাদা দিলাম কোথায় আর? আজ বিচারে নেমেছি যখন, সবটাই বিচার হবে। কাকু, হঠাৎ মিনির ডাকে সম্বিত ফিরল। কাকু, ও কাকু, বলো না কিছু। আচ্ছা মিনি, ধরো মাকে পেলে না, তাহলে কি তুমি বাবার মতো আমায় ভালোবাসবে না? তুমি আমার বাবা, আমি তোমার মেয়ে। ওদিকে মুকাম্ব সবজি বিক্রি করতে করতে একটা ফলওয়ালাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, এই বাচ্চাকে চেনো? একে আর এর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বলছে আনন্দপুরের বাসিন্দা। এরা খুব ভালো গো দাদা। এদের কি হয়েছে ওর বাড়ির পাশের ওই মুদির দোকানদারের গুন্ডা সুকান্ত আর ওর ছেলে বলতে পারবে। দিদি বলেছিল সুকান্ত ওকে অসভ্যতার ইঙ্গিত দিয়েছিল। দিদি রাজি ছিল না। দিদি তেমন মানুষই ছিল না। মেয়েটাকেও নোংরা ইঙ্গিত করেছিল, তাই নিয়ে দিদির সাথে বচসা হয় সুকান্ত আর ওর ছেলের বিপুলের। মুকাম্ব তাড়াতাড়ি করে পত্র পাঠ গুটিয়ে সোজা গেল থানায়। কিছু সবজি নিয়ে ভ্যানে বেরিয়ে পড়ল মিনিদের বাড়ির দিকে। সুকান্তের দোকানে গিয়ে একই প্রশ্ন। আচ্ছা ভাই, এই বাচ্চাকে চেনো? একে আর এর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বলছে আনন্দপুরের বাসিন্দা। দাদা, বাচ্চার এ বয়সে রঙ্গ বুঝেছেন? দেখছেন একটা বুড়া লোকের চুমা খাচ্ছে। আরে শোনেন শোনেন, এর মা ছিল খানকি যাকে বলে। এ বাজারে গিয়ে বসতো, সেখান থেকে পলাইছে কোথায়। এর মেয়েটাও এই বয়সে ভালো রকম মায়ের পথ নিয়েছে। শোনেন, ওই ফলের দোকানের ছেলেটার থেকে অনেক বাকি নিত ওর মা। আরে আমার থেকে তো বাকি নিত। মুকাম্ব আর চোখে দেখল ওখানে মিনিকে নিয়ে পলাশ পৌঁছে গেছেন। মুকাম্ব এগিয়ে গেল পলাশের দিকে। স্যার, আপনার অনুমান একদম সঠিক। সবাই এদের ভালো বলছে, শুধু ওই সুকান্ত ছাড়া। কিছু একটা গোলমাল তো আছেই। ডারফিকে আনা হয়েছে? দুজনকেই। ঠিক আছে, গাড়ি থেকে নামাতে বল। কুকুর দুটো নামতেই তীব্র চিৎকার করতে শুরু করলো সুকান্তর দোকানের দিকে তাকিয়ে। সে যেন বন্ধন মুক্ত হয়ে ছুটে যেতে চায়। কালু, মিনির মা কোথায় রে? কিছু জানিস? কালো নিমেষের মধ্যে যে শুধু ডেকে উঠল তাই নয়, বন্ধন মুক্ত হওয়ার জন্য লাফাতে লাগলো। পলাশের ইশারায় কালুর গলার বন্ধন মুক্ত করা হলো। সে এক ছুটে সোজা সুকান্তর দোকানের মধ্যে। পিছনে পিছনে ছুটল ডারফিও। সুকান্ত একটু বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ডারফির গর্জন ও চেহারা দেখে একদিকে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। ডারফি ওর সামনে দাঁড়িয়ে নিজের ভাষায় শাসাতে লাগলো। আর কালু ততক্ষণে দোকানের একটা কোণের সিমেন্টের মেঝেতে আঁচড় কাটতে লেগেছে। পলাশের বুঝতে আর কিছু বাকি রইল না। সেও দলবল নিয়ে দোকানে হাজির হলো। কনস্টেবলদের নির্দেশ দিল সিমেন্টের ওই মেঝেটা খুঁড়তে। এই, আমার হাত কিন্তু অনেক লম্বা, বিনা পারমিশনে এই সমস্ত করা যায় না। পুলিশ নিয়ে এসে হুজ্জুতি করা আমি এখানে বের করিয়ে দেবো। আমার চেনেন না। আর তুই আমাদেরকে চিনিস না?
পুলিশকে শুধু টাকা খেতে দেখেছিস, আজ কাজ করতেও দেখ। মুকাম্ব ইচ্ছে করেই সুকান্তের দোকানের জিনিসপত্র এদিক ওদিক সরিয়ে দেখতে লাগলো। মিনি আর পলাশ স্থিরভাবে তাকিয়ে আছে মেঝের দিকে। কি এক অজানা আতঙ্ক দুজনকেই গ্রাস করেছে। মুকাম্ব বেশ কিছু পেটির পিছনে হঠাৎ একটা ছোট গয়নার বাক্স পেল। স্যার, এটা দেখুন। আয় আয় আয়, ওটা আমার স্ত্রীর বাক্স, একদম হাত দিবেন না। মুকাম্ব এগিয়ে গিয়ে সজোরে একটা চর কষিয়ে দিল সুকান্তর গালে। এগুলো বাড়িতে বা ব্যাংকে রাখতে হয়, দোকানে লুকোনো মানেই এতে চোরাই মাল আছে। পলাশ ততক্ষণে বাক্সটির তালা ভেঙে বাক্সটি খুলে ফেলেছে। দোকানে আলো কম থাকায় শিল টর্চ জ্বালালো। কিছু স্বর্ণালঙ্কারের সাথে বাক্সে পলাশ আর বসুন্ধরার বিয়ের ছবি, ছোট মেয়েকে নিয়ে ছবি। পলাশ ডুকরে কেঁদে উঠল। তার আশঙ্কায় সত্যি হতে চলেছে। একটা অপত্য স্নেহের আনন্দ আর বসুন্ধরাকে হারাবার ভয় একসাথে গ্রাস করছে পলাশকে। মেঝের খনন প্রায় শেষ হয়েই এসেছিল। একটা পচা ভ্যাপসা গন্ধের সাথে একটা লাশ বেরিয়ে এলো। মিনিকে নিয়ে ছুটে দোকান থেকে বাইরে বেরিয়ে এলো পলাশ। ষড়যন্ত্র করে খুন, লাশ গায়েব আর প্রমাণ লোপাটের অপরাধে তোকে অ্যারেস্ট করলাম, বুঝলি বেল্লিক? তোর ছেলের নামে ওয়ারেন্ট বার করে ফেলবো। আর একবার যদি ডিএনএ টেস্টের রিপোর্টে মিনির সাথে এই লাশের মিল হয়ে যায়, তাহলে তো তুই চল, এই একে গাড়িতে তোল, বডি পার্টস সব ফরেন্সিকে পাঠাও। সুকান্ত আর কিছুই বলার মতো অবস্থায় ছিল না। মিনি, তুই আমার মাটি, আমার হারিয়ে যাওয়া মেয়ে। ছবিগুলো দেখ মা, তোর বাবার সঙ্গে আমার মিল আছে। ভালো করে দেখে কেঁদে পলাশকে জড়িয়ে ধরে বলল, বাবা, বাবা, মাকে সুকান্ত কাকুরাই মেরেছে। জানো বাবা, ওরা না আমার গায়েও হাত দিত। আমার খুব খারাপ লাগতো। মাকে বলতে ওদের সাথে ঝগড়া হয়েছিল। ও বাবা, মা আর ফিরবে না বলো বাবা? আমি কখনো আর মাকে আর আমার বাবাকে একসাথে পাবো না। আর কখনো বাবা আর মাকে একসাথে পাবো না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে মিনি। ডার্ফি আর কালু ওদের পালস বুঝতে পারল, ওরাও কাঁদছে। মেয়েকে নিজের বুকে জড়িয়ে ধরল পলাশ। তার দু চোখও অশ্রুসিক্ত। বাবা, মাকে যারা মেরেছে, মায়ের খুনিরা যেন কখনো ছাড়া না পায়। আমি জানি ওই সুকান্ত কাকুর ছেলেও এর সাথে আছে। জানো, মায়ের সাথে না প্রায়ও ঝগড়া করত, আর মাকে নোংরা ভাষায় বাজে বাজে গালিও দিত। আমার দুর্গা পথে ঘাটে অন্যায় অবিচারে রুখে দাঁড়ায়। আমার দুর্গা একাই লড়ে। আমার দুর্গা চিৎকার করে। আমার দুর্গা এখন নিজের বিচার নিজেই চায়। ধরনী হোক বা বসুন্ধরা, মাটি হোক বা মিনি, প্রতিটা মেয়ের গল্প এক সুরে বাঁধা। আসুন না সবাই আমরা চিৎকার করে বলে উঠি, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস।
শুনছিলেন সায়ন্তিকা বেথুনিয়ান মজুমদার রচিত বিচার। গল্পের সূত্রধার আমি বড়সা। গল্প পাঠে রূপাঞ্জনা মিত্র। পলাশের চরিত্রে পার্থ মুখার্জি। মাটি ও মিনির চরিত্রে বর্ণালী দে বর্মন। বসুন্ধরার চরিত্রে রূপা সুর। বাজারের স্থানীয় দোকানদার ও ডাক্তারের চরিত্রে রূপঙ্কর চক্রবর্তী। ফল বিক্রেতার চরিত্রে সুমন রায়। সুকান্তর চরিত্রে অভিযান বসু। মুকম্ব ও ওয়েটারের চরিত্রে রৌনক মুখার্জি। দত্তবাবুর চরিত্রে RNM অভিষেক ব্যানার্জি। সমবেত কণ্ঠে সঞ্জীব চৌধুরী, রাজ মুখার্জি এবং অ্যাস্ট্রিক্স। কচুরি বিক্রেতা ড্রাইভার শীল, আবহ ও ধ্বনি পরিকল্পনায় অ্যাস্ট্রিক্স। পর্ব পরিচালনায় ডক্টর সৌরভ বাগ। প্রচ্ছদ নির্মাণ দ্য র পিক্সেল। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে, ঠিক রাত 10টায়, শুধুমাত্র কাহিনী মহল অরিজিনালসে। তাই শুনতে থাকুন কাহিনী মহল অরিজিনালস। Stay tuned and feel audio stories. Thank you.